আমাদের পরবর্তী পার্ট লিঙ্কেজ। লিঙ্কেজ কি? Linkage refers to the genetic phenomenon where genes present on the same chromosome tend to retain their parental combination during transmission into gametes and transmit as cluster into gamete, thus into progeny. Genes showing linkage are called linked gene. তো আমরা ডেফিনেশন পড়ে নিলাম, বারংবার বলছি ডেফিনেশন মুখস্থ করলে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে আমরা লিঙ্কেজটাকে কিভাবে ভাববো? মেন্ডেলের ল অফ সেগ্রিগেশন কি বলেছিল? জিন বা অ্যালিল যেগুলো আছে তারা একে অপরের থেকে সবসময় পৃথক হয় ডিউরিং গ্যামেট ফর্মেশন। লিঙ্কেজ কি বলছে? বলছে যে ক্রোমোজোমের ওপর যদি জিনগুলো খুব কাছাকাছি অবস্থিত হয় তারা সবসময় চাইবে একসঙ্গে গ্যামেটে যেতে, আলাদা আলাদা করে গ্যামেটে যেতে না। ধরা যাক এ বি সি তিনটে জিন একটি ক্রোমোজোমের তিনটে লোকাসে আছে এবং ওই লোকাসগুলো খুব মধ্যে দূরত্ব খুব কম। তাহলে একটা গ্যামেটে এ যাবে, একটা গ্যামেটে বি যাবে, একটা গ্যামেটে সি যাবে, এরকম ঘটনা ঘটবে না। ওই তিনটে জিনই একসঙ্গে একটা গ্যামেটে যাবে। এই ঘটনাটাকে বলা হয় লিঙ্কেজ, অর্থাৎ দ্য জিন সেগ্রিগেট দেমসেলস অ্যাজ এ ক্লাস্টার। আর এই যে জিন যারা লিঙ্কেজ শো করে তাদেরকে আমরা লিঙ্ক জিন বলি। সাজেস্টেড বাই সাটন এন্ড বোভেরে, প্রুভ করেছিলেন টি.এইচ. মর্গান, ড্রোসোফিলা মেলানোগাস্টারে। এখন তাহলে লিঙ্কেজের কারণ কি? স্বাধীন বিন্যাস না হওয়া বা ক্রসিং ওভার না হওয়া, অ্যাবসেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অর ক্রসিং ওভার। এখন ক্রোমোজোমাল থিওরি অফ লিঙ্কেজ কি বলছে? কোথায় হয়? লিঙ্ক জিন অকার্স ইন দ্য সেম ক্রোমোজোম। লিঙ্ক জিনস লাই ইন লিনিয়ার সিকোয়েন্স অফ ইন দ্য ক্রোমোজোম। একটা ক্রোমোজোমে কিন্তু রৈখিকভাবে জিনগুলো সজ্জিত থাকে। They have the tendency to maintain parental combinations of gene except in occasional crossing over. কিছুক্ষণ আগে আমরা বললাম লিঙ্কেজের কজ কি? যে ক্রসিং ওভার হয় না। এই কথাটাই সম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে সত্যি, কিন্তু অসম্পূর্ণ লিঙ্কেজ বা ইনকমপ্লিট লিঙ্কেজ বলে একটি টার্ম আছে, সেই ক্ষেত্রে কিছু কোষের ক্রসিং ওভার হয়, আমরা পরে আসছি। সো নর্মালি কি হয় না, জিনগুলোর টেন্ডেন্সি আছে যে প্যারেন্টাল কম্বিনেশন মেনটেন করা, অর্থাৎ আগের সেলটাতে যদি এবিসি যে ক্রোমোজোমে আছে, পরে যখন নেক্সট সেলটা আসছে সেই সেলটাতেও কিন্তু এবিসি ওই ক্রোমোজোমেই থাকছে। এই যে প্যারেন্টাল কম্বিনেশনটাকে মেনটেন করার চেষ্টা করা, এটাকেই আমরা কমপ্লিট লিঙ্কেজ বলি। এখন লিঙ্কেজের শক্তি বা লিঙ্কেজের স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে? Strength of the linkage between two genes is inversely proportional to the distance between two genes. Inversely proportional to the distance between two genes. এখন তাহলে আমরা কি বুঝলাম যে লিঙ্কেজের স্ট্রেংথ আমরা কার সঙ্গে সমতুল্য? না, এটি বিপরীত ব্যস্তানুপাতিক শো করে। লিঙ্কেজের দুটো জিনের মধ্যে যত দূরত্ব বাড়বে লিঙ্কেজ শক্তি তত কমবে, অর্থাৎ ল অফ সেগ্রিগেশনের টেন্ডেন্সি বাড়বে। দুটো জিনের মধ্যে যত দূরত্ব কমবে তত লিঙ্কেজের শক্তি বাড়বে, অর্থাৎ তত তারা লিঙ্ক জিন হিসাবে কাজ করবে। সো এইটা হচ্ছে স্ট্রেংথ অফ লিঙ্কেজ। নেক্সট হচ্ছে টাইপ অফ লিঙ্কেজ। আগেই বললাম লিঙ্কেজের টাইপ দুরকম, কমপ্লিট লিঙ্কেজ এবং ইনকমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ refers to the genetic phenomenon where there is a complete lack of independent assortment of gene due to complete absence of crossing over. সুতরাং আমরা কি বুঝছি? কমপ্লিট লিঙ্কেজ কখন বলবো? যখন জিনের মধ্যে একে কোনোভাবেই স্বাধীন বিন্যাস হবে না। কেন না? ক্রসিং ওভার একেবারেই হয়নি। তাহলে লিঙ্কেজ স্ট্রেংথ কত হবে? 100% হবে। তাহলে যতগুলো প্রোজেনি হবে সবাই প্যারেন্টাল টাইপ হবে। তাহলে রিকম্বিনেন্ট টাইপ কত হবে? রিকম্বিনেন্ট টাইপ কেউ হবে না। তাহলে 100% প্যারেন্টাল টাইপ, রিকম্বিনেন্ট টাইপ 0। কোথায় পাওয়া যায়? মেল ড্রোসোফিলায় পাওয়া যায়, ফিমেল সিল্কওয়ার্ম অর্থাৎ বোম্বিক্সে পাওয়া যায়। এখন তাহলে আমরা কমপ্লিট লিঙ্কেজ থেকে কি জানলাম? যে একেবারেই স্বাধীন বিন্যাস হয় না, ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্ট, কমপ্লিট ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ জিনস। কেন? ডিউ টু কমপ্লিট অ্যাবসেন্স অফ ক্রসিং ওভার। লিঙ্কেজ স্ট্রেংথ 100%, এখানে প্যারেন্টাল কম্বিনেশন হচ্ছে 100%, রিকম্বিনেন্ট কম্বিনেশন 0%। Incomplete linkage refers to the genetic phenomenon
where there is a partial independent assortment of gene due to crossing over between genes in certain percentage of cells. তাহলে কিছু সেলে ক্রসিং ওভার দেখা যায় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, সব কোষে কিন্তু নয়। তারপরে কি হচ্ছে, ক্রসিং ওভার হওয়ার পরে পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখা যাচ্ছে, জিনগুলো একত্রিত ভাবে না গিয়ে একটু অন্য কম্বিনেশনে যাচ্ছে। স্ট্রেংথ অফ লিঙ্কেজ কি হবে, লেস দেন 100%। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো না, বোথ প্যারেন্টাল টাইপ অ্যাজ ওয়েল অ্যাজ রিকম্বিনেন্ট টাইপ প্রোজেনি পাবো। আমরা প্যারেন্টাল টাইপ প্রোজেনিও পাবো, রিকম্বিনেন্ট টাইপ প্রোজেনি পাবো। কিন্তু মাথায় রাখতে হবে যে জেনারেলি রিকম্বিনেন্ট টাইপ প্রোজেনি অলওয়েজ লেস দেন প্যারেন্টাল টাইপ। রিকম্বিনেন্ট প্রোজেনি কিন্তু মেজরিটি টাইমেই প্যারেন্টাল টাইপের থেকে কম হয়। থিওরিটিক্যালি 50% প্যারেন্টাল 50% রিকম্বিনেন্ট টাইপ হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয় না, রিকম্বিনেন্ট টাইপ অলওয়েজ লেস দ্যান প্যারেন্টাল টাইপ। বেশিরভাগ জীবের ক্ষেত্রে ইনকমপ্লিট লিঙ্কেজ দেখা যায়। এখন অন্যান্য ইনফরমেশন কি, লিঙ্কেজ যারা শো করে তাদের ক্ষেত্রে ডাইহাইব্রিড রেশিও 3:1 হয়, টেস্ট কস্ট রেশিও 1:1 হয়। আর ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে ইনফরমেশন কি নেব, প্যারেন্টাল টাইপ সাধারণত 25% থেকে বেশি হয়, রিকম্বিনেন্ট টাইপ সাধারণত 25% থেকে কম হয়। এটি সাধারণ জেনারেল অ্যাসপেক্ট, এর কিন্তু অবশ্যই এক্সেপশনস আছে। এখন why did Mendel not detect লিঙ্কেজ? মেন্ডেল লিঙ্কেজকে ডিটেক্ট করতে পারেননি কেন? মেন্ডেল লিঙ্কেজকে ডিটেক্ট করতে পারেনি, এর অনেকগুলো কারণ আছে। কারণ কি, 2 genes located on chromosome 1 are distinctly located. ক্রোমোজোম 1 আমরা বলেছিলাম যে 4 রকম ক্রোমোজোম নিয়ে উনি কাজ করেছিলেন, 1, 4, 5, 7। তো দেখা গেছে ক্রোমোজোম 1 এর যে দুটো জিন আছে সেই দুটো ডিস্টিংক্টলি লোকেটেড, অনেক দূর। তারপরে কি স্ট্রেংথ অফ লিঙ্কেজ অনেক কমে যাচ্ছে। 2 out of the 3 chromosomes, 2 out of the 3 on chromosome 4 are distinctly located irrespective of the third gene. ক্রোমোজোম 4 এর 3 ধরনের জিন আছে, 3টে ক্যারেক্টার ক্রোমোজোম 4 কন্ট্রোল করে, তার মধ্যে দুটো জিন থার্ড জিন রেসপেক্টে অনেক দূরে অবস্থিত। Only one pair full versus constricted pod, এটা pod হবে POD, and tall versus dwarf plant type should show linkage. এই দুটোর ক্ষেত্রে লিঙ্কেজ শো করা উচিত ছিল, একমাত্র এই দুটো ক্যারেক্টারের ক্ষেত্রে লিঙ্কেজ শো করা উচিত ছিল, ঠিক আছে। কিন্তু বাট ক্রস উইথ সাচ ক্যারেক্টার্স ওয়্যার নেভার মেড। এদের ডায়াবেটিসের ক্ষেত্রে উনি এরকম ক্যারেক্টার কিন্তু কখনো একসঙ্গে নেননি, সো যার ফলে উনি কিন্তু লিঙ্কেজ কখনো দেখতে পাননি। লিঙ্কেজ ম্যাপ, number of linkage group present in an individual corresponds to the number of chromosome in its one genome. কোন জীবের একটি জিনোমে যত ধরনের ক্রোমোজোম আছে তার সেই ক্রোমোজোম সংখ্যায় তার লিঙ্কেজ গ্রুপ। তাহলে কোন জীবের যদি আমি ধরে নিই যে তার জিনোম হ্যাপ্লয়েড জিনোম ধরো 10, তার লিঙ্কেজ গ্রুপ কত হবে 10, সহজ অনুমেয়। কিন্তু যদি কোনো জীবের ক্ষেত্রে আমাদের হেটেরোগ্যামিটি থাকে, অর্থাৎ আমরা আসছি দেখো হিউম্যান ফিমেল n = 23, কারণ আমরা ডিপ্লয়েড অর্গানিজম, আমাদের 2 = 46, তাহলে n = 23। তাহলে 23টা ক্রোমোজোমই এক একটা প্রকারের ক্রোমোজোম, তাহলে আমরা 23 ধরনের ক্রোমোজোমের লিঙ্কেজ ম্যাপিং করতে পারি। তাহলে হিউম্যান ফিমেলের ক্ষেত্রে 22টা অটোসোম, একটা সেক্স ক্রোমোজোম মানে এক্স ক্রোমোজোম, তাদের ম্যাপিং করা সম্ভব। তাহলে হিউম্যান ফিমেলের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ কত, 23। কিন্তু হিউম্যান মেলের ক্ষেত্রে দেখো 24টা অটোসোম আছে, একটা এক্স ক্রোমোজোম আছে, একটা ওয়াই ক্রোমোজোম আছে। এক্স আর ওয়াই তো সেম ক্রোমোজোম না, তাদের লিঙ্কেজ আমরা ম্যাপিং করলে এক্স আর ওয়াই আলাদা।
সেই জন্য হিউম্যান মেলের ক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্কেজ ম্যাপ হবে 24টা, 22টা অটোজোমের জন্য একটা এক্স ক্রোমোজোমের লিঙ্কেজ ম্যাপ হতে পারে, একটা ওয়াই ক্রোমোজোমের লিঙ্কেজ ম্যাপ হতে পারে। তার ফলে মেলের ক্ষেত্রে কিন্তু লিঙ্কেজ গ্রুপ 24, সব বইতেই বেশিরভাগ ক্ষেত্রে 23 লেখা, কিন্তু আমরা খেয়াল রাখবো যেখানে হেটেরোগ্যামিটি আছে সেখানে লিঙ্কেজ গ্রুপ এক বাড়বে। যেমন দেখো ড্রোসোফিলা ফিমেল, 3টে অটোজোম, একটা এক্স ক্রোমোজোম, লিঙ্কেজ গ্রুপ 4। মেলের ক্ষেত্রে কিন্তু 3টে অটোজোম, একটা এক্স একটা ওয়াই, 5 লিঙ্কেজ গ্রুপ। আশা করছি বুঝতে পারছি। সো লিঙ্কেজ গ্রুপ সাধারণত হ্যাপ্লয়েডের সঙ্গে করসপন্ডস। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মানুষের লিঙ্কেজ গ্রুপ কত, বলে 23, 25, 26, 28 এরকম দিয়ে দেওয়া হলো, খুব স্বাভাবিকভাবে আমরা সেখানে উত্তর করবো 23, কারণ আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23, আমরা 23 করবো। কিন্তু যদি বলা হয় পুরুষ মানুষের ক্রোমোজোম সংখ্যা কত, বলে যদি 24 অপশন থাকে, তাহলে কিন্তু আমরা অপশনটা 24ই করবো। প্রোক্যারিওটিসের ক্ষেত্রে কি একটাই জিনোম থাকে, তো তার লিঙ্কেজ গ্রুপ হবে 1। ডোনার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু লিঙ্কেজ গ্রুপ হবে 2। ডোনার ব্যাকটেরিয়া আমরা জানি কনজুগেশনের সময় যে নিউক্লিয়েট নিজের আছে এবং তার সঙ্গে প্লাজমিড আছে, সো এফ প্লাজমিডকে আমরা কনসিডার করবো, তার লিঙ্কেজ ম্যাপিং করা যেতে পারে। সেই ক্ষেত্রে ডোনার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু লিঙ্কেজ গ্রুপ 2। তাহলে আমরা এবারে ইম্পর্টেন্স অফ লিঙ্কেজে আসি। লিঙ্কেজ কি প্রমাণ করছে? ইট প্রুভস জিনস আর লিনিয়ারলি প্রেজেন্ট অন ক্রোমোজোম। ক্রোমোজোমের জিন রৈখিকভাবে সজ্জিত থাকে। আমরা আগেই বলেছি লিঙ্কেজ রিডিউসেস দ্য চান্সেস অফ রিকম্বিনেশন। ক্রসিং ওভারের চান্স কমিয়ে দেয়। কমপ্লিট লিঙ্কেজ হলে ক্রসিং ওভার একেবারেই হবে না। সো লিঙ্কেজ কি করছে? ক্রসিং ওভারের চান্স যেহেতু কমাচ্ছে, পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশনের চান্স কমে যাচ্ছে। মেনটেন গুড ক্যারেক্টার্স অফ নিউলি ডেভেলপ ভ্যারাইটি। ধরা যাক আমরা কোনো একটি নতুন ভ্যারাইটি তৈরি করলাম, যে হাই মিট প্রডিউসিং বা হাই মিল্ক প্রডিউসিং কোনো একটি ভ্যারাইটি তৈরি করা হলো। যদি আমরা লিঙ্ক জিন তৈরি করতে পারি, ওই জিনটা দিনের পর দিন মেনটেন হবে, সাকসেসিভ জেনারেশনে মেনটেন হবে। সো ইট উইল মেনটেন গুড ক্যারেক্টার্স অফ নিউলি ডেভেলপ ভ্যারাইটি। প্রিপারেশন অফ জেনেটিক ম্যাপ। জেনেটিক ম্যাপ প্রিপেয়ার করতে সাহায্য করে। জেনেটিক ম্যাপ এইচএস এর অন্তর্গত নয়, ফলে সরাসরি আমরা জেনেটিক ম্যাপে মানে ভাববো না। তবে একটি জেনেটিক ম্যাপের একটু সামান্য ধারণা দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে যদি প্রশ্ন বা কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও থাকে আমরা সাধারণভাবে যাতে করতে পারি। তো জেনেটিক ম্যাপটা কি জিনিস? জেনেটিক ম্যাপ রেফার্স টু দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ রিলেটিভ পজিশন or sequence of gene and relative distance between genes of a particular linkage group. একটি লিঙ্কেজ গ্রুপের এখানে দুটি খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে অন্তর্গত। দুটো যদি আমি জিন কনসিডার করি বা তিনটি যদি জিন কনসিডার করি, তাদের রিলেটিভ পজিশন, একে অপরের রেসপেক্টেড পজিশন এবং ডিস্টেন্স, দুটো জিনিস মাপা হয়। জিনটির রিলেটিভ পজিশন, আপেক্ষিক অবস্থান কোন জায়গায়, এবং কি সিকোয়েন্সে আছে। পরবর্তী ক্লাসে তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে এর সম্বন্ধে ডিটেলসে পড়বে। এখন জেনে রাখবো যে জেনেটিক ম্যাপ কিভাবে তৈরি করা হয়। ইট ইজ কনস্ট্রাক্টেড অন দ্য বেসিস অফ ক্রসিং ওভার। ক্রসিং ওভারের পার্সেন্টেজ বা ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি ডিটারমিন করে জেনেটিক ম্যাপ কিভাবে তৈরি হবে। তো একটা এক্সাম্পল দেওয়া, খুব সিম্পল এক্সাম্পল, যাতে তোমরা বুঝতে পারো। ধরা যাক এ আর বি এর মধ্যে দুটো জিন আছে, তাদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে 23%। ধরা যাক বি আর সি জিনের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে 47%। ধরা যাক সি আর এ এর মধ্যে ক্রসিং ওভার হচ্ছে 24%। লিঙ্কেজের ক্ষেত্রে সবার প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে মিডল জিনটাকে বের করা। আমরা যদি তিনটে জিন নিয়ে কনসিডার করি, প্রথম আমাকে যেটা ভাবতে হবে যে মিডল জিনটাকে বের করা। কোন জিনটা মিডল জিন হবে? তাহলে আমরা প্রথম দেখছি যে সবচেয়ে দূরত্ববর্তী কারা আছে? বি আর সি। তাহলে ডিস্টেন্স কত না 47% ক্রসিং ওভার হয়েছে। আমরা মাথায় রাখবো ডিস্টেন্সকে মাপা হয় ম্যাপ ইউনিট, এম ইউ দিয়ে আমরা এম ইউ লিখতে পারি, অথবা সেন্টিমর্গান, সিএম, স্মল সি ক্যাপিটাল এম, এই ইউনিট দিয়ে ডিস্টেন্স মাপা হয়। তাহলে এ বি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত হবে? 47 সিএম। তাহলে আমি এখানে চিত্রতে বিটাকে বাঁ দিকে রেখেছি, সিটাকে ডান দিকে রেখেছি। তোমার যদি মনে হয় তুমি সিটাকে বাঁ দিকে রাখবে, বিটাকে ডান দিকে রাখবে, কিন্তু মিডল জিন দেখো পরিবর্তিত কেন হবে না? কারণ মিডল জিনই কিন্তু এদের বাকি পার্সেন্টেজকে সাপোর্ট করছে। কিরকম ভাবে? এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত?
23, দেখো 23 সেন্টিমর্গান। আর তাহলে বাকি রইল কত? বি আর এ আর সি এর মধ্যে 24 সেন্টিমর্গান। দেখো তাই বলেছে ক্রসিং ওভার পার্সেন্টেজ 24%, সি আর এ এর মধ্যে। আর দুটো যোগ করলে 47 সেন্টিমর্গান। দেখো সেটাই বি আর সি এর ক্রসিং ওভার পার্সেন্টেজ। তাহলে এইভাবে আমরা জিনের ডিস্টেন্স মাপতে পারি। এবার ডিস্টেন্সে মাপা গেলে আমরা পজিশন করবো। পজিশন কি করবো? একদম বাঁ দিকের জিনটাকে 0 ধরবো এবং ডান দিকের জিনটাকে একদম এন্ডের জিনটাকে আর রাইট এন্ডের জিনটাকে ম্যাক্সিমাম ক্রসিং ওভার পার্সেন্টেজটা লিখবো। তাহলে এখানে স্টার হচ্ছে 0, ম্যাক্সিমাম ক্রসিং ওভার পার্সেন্টেজ হচ্ছে 47। যে জিনটাকে 0 ধরলাম থার্ড জিনের পজিশন তার রেসপেক্টে লিখবো। তাহলে বি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত? 23 সেন্টিমর্গান। তাহলে এ মানে হবে 23। এইভাবে আমরা ম্যাপিং করব। শর্টেস্ট ডিস্টেন্সটাকে কিন্তু মিডল জিনের ডিস্টেন্স দেব। যদি আমরা এইভাবে ম্যাপিং করি আমরা জেনেটিক ম্যাপ কনস্ট্রাক্ট করতে পারবো। তোমার এখানে খুব সিম্পলিফাইড ওয়েতে আমরা ক্রসিং ওভার পার্সেন্টেজগুলো বলে দিয়েছি, সেখান থেকে জেনেটিক ম্যাপ তৈরি করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু ডেটা দিয়ে দেওয়া হয়, সেখান থেকে ক্রসিং ওভার পার্সেন্টেজ বের করে নিয়ে জেনেটিক ম্যাপ তৈরি করতে হয়। অত জটিলতায় যাচ্ছি না, কারণ যেহেতু এইচএস এর সিলেবাসে সরাসরি অন্তর্ভুক্ত নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে বলে এই স্লাইডটি দেখালাম আমরা। এর পরের টপিকে যাব ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার কি? দ্য প্রসেস ইন হুইচ জেনেটিক exchange between two non-sister chromatid of homologous chromosome or tetrad takes place during Pachytene substage of prophase 1 of meiosis 1, resulting in genetic recombination and variation in gametes is known as crossing over. একটি লম্বা সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু বারংবার বলছি লম্বা সংজ্ঞা মুখস্থ করার কোনো মানে নেই, কারণ তোমার কাছে সংজ্ঞা কেউ চাইবে না। কনসেপ্টকে বুঝতে হবে, কনসেপ্ট ভেঙে ভেঙে পড়তে হয়। কিভাবে? যে ক্রসিং ওভার কখন হচ্ছে না মিওসিস 1, মিওসিস 1 এর কোন স্টেজে? প্রোফেজ 1 এ। প্রোফেজ 1 এর কোন সাবস্টেজে? প্যাকাইটিন সাবস্টেজে। কাদের মধ্যে হয়? এখন আমরা জানি প্যাকাইটিনে কি হয়, ক্রোমোজোম যে হোমোলোগাস ক্রোমোজোমকে দেখতে লাগে দুটো ক্রোমোজোম, কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড নিয়ে তৈরি। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড, কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম দুটো পৃথক পৃথক ক্রোমাটিডকে আমরা একে অপরের নন সিস্টার ক্রোমাটিড বলি। যখন লেপ্টোটিনের পর জাইগোটিন এলো, যখন হোমোলোগাস ক্রোমোজোম একে অপরের পাশাপাশি এলো, তাদের ক্রোমাটিডগুলো তখনও পিছিয়ে আছে, দেখে মনে হচ্ছে দুটো ক্রোমোজোম। এবার প্যাকাইটিনের সাবস্টেজ, নেক্সট সাবস্টেজ প্যাকাইটিন যখন এলো, ওই ক্রোমাটিডগুলো কয়েলিং খুললো। তাহলে এক একটা ক্রোমোজোমের দুটো করে ক্রোমাটিড আছে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম দুটো ক্রোমোজোম নিয়ে তৈরি। তো যেইটা ক্রোমাটিডগুলো খুললো, তাহলে টোটাল কটা ক্রোমাটিড হলো? 4টে ক্রোমাটিড হলো। সেই জন্য এই স্টেজের ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম আমরা টেট্রাড বলি, অর্থাৎ 4টে ক্রোমাটিড সমন্বিত ক্রোমোজোম দ্বয়। এখন এই 4টে ক্রোমোজোম, এই 4টে ক্রোমাটিড আছে, তার মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়, অর্থাৎ দুটো একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হলে কি হবে? কিছু জায়গার জিন একটা ক্রোমোজোমের জিন অন্য ক্রোমোজোমে যাবে, অন্য ক্রোমোজোমের জিন আরেকটা ক্রোমোজোমে যাবে। সো এইটাকেই বলা হয় জেনেটিক রিকম্বিনেশন। এরই ফলে গ্যামেটে কি হয়? ভেরিয়েশন সৃষ্টি হয়। আমরা পরে ছবি দিয়ে দেখাচ্ছি। জেনসেন ডিসকভার্ড কায়াসমা ফর্মেশন অ্যান্ড প্রসেস অফ ক্রসিং ওভার, মর্গান ডিসকভার্ড রিকম্বিনেশন। দেখো পরের ছবিটায় কি সুন্দর, 1 আর 2 হচ্ছে সিস্টার ক্রোমাটিড, 3 আর 4 হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কি হলো? এখন 2 আর 3 হচ্ছে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড, 1 আর 4 হচ্ছে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড। সাধারণত ক্রসিং ওভার 50% নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়, তার ফলে 50% প্যারেন্টাল আর 50% ক্রসিং ওভারটাই ম্যাক্সিমাম হয়, সাধারণত এই ঘটনা ঘটে। তাহলে আমরা কি দেখলাম? 2 আর 3 এর মধ্যে ব্রেকেজ হয়েছে। ব্রেকেজ হয়ে দেখো 2 নম্বরের যে ক্রোমাটিড পার্ট 3 নম্বরের সঙ্গে যুক্ত হয়েছে, 3 নম্বরের ক্রোমাটিডের পার্ট 2 নম্বরে যুক্ত হয়েছে। তাহলে কি হচ্ছে? জিনের আদান প্রদান হয়ে গেছে। আর এই ঘটনাটা করার সময় যে এক্স এর মতন যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড কায়াসমাটা। সিঙ্গুলারে কায়াসমাটা, প্লুরালে কায়াসমা। এখন এর ফলে দেখো দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, দোজ আর নন ক্রসওভার টাইপ, অর্থাৎ প্যারেন্টাল টাইপ, যাদের মধ্যে কোনো রকম কায়াসমা ফর্মেশন হয়নি, ক্রসিং ওভার হয়নি। আর দুটো
দুটো ক্রোমোজোম তৈরি হয়েছে যারা ক্রস ওভার টাইপ, যাদের মধ্যে ক্রসিং ওভার হয়েছে। সেই জন্য বলা হয় একটি কোষে ম্যাক্সিমাম 50% ক্রোমোজোমের মধ্যে আমরা ক্রসিং ওভার দেখতে পাই। ঠিক আছে, খুব রেয়ার কেসে কিছু ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায় চারটে ক্রোমাটিডেই ক্রসিং ওভার, অর্থাৎ সেখানে ক্রস ওভার টাইপ অনেক বেশি। খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেস, আমরা সেগুলো কনসিডার করবো না। আমরা এইভাবেই ভাববো যে ক্রসিং ওভার কীভাবে হয়, না এইভাবেই হয়, এবং এর ফলে আমরা দুটো নন ক্রস ওভার টাইপ পাই এবং দুটো ক্রস ওভার টাইপ ক্রোমোজোম পাই। তাহলে এখন রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কি, যেটা দিয়ে আমরা জেনেটিক ম্যাপ তৈরি করছি, যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি। ক্রসিং ওভার যত পার্সেন্ট একটা এ আর বি দুটো জিন আছে, ওই জিন যে কোষে আছে যত পার্সেন্ট সেলে আছে সেই সেলের পার্সেন্টেজকে আমরা বের করবো। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন ডিউ টু ক্রসিং ওভার between two non-sister chromatid is 50%. আগেই বললাম exception in case of 4 stranded double crossover recombination frequency exceed 50%. কিছু ফাঙ্গাসে 50% এর বেশি ক্ষেত্রে আমরা ক্রসিং ওভার দেখি, this is exception. So linkage strength varies between 100% to 50%. সুতরাং লিঙ্কেজ স্ট্রেংথ হয় 100% হবে কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে, বা এক্সট্রিম লেভেলে ক্রসিং ওভার হলে 50% হবে, কারণ 50% chromosome non-crossover type. It can never be absent nor can be exceed 50%. সুতরাং লিঙ্কেজ একদম মানে অ্যাবসেন্ট সেটা হবে না, বা 50% ক্রস করে যাবে তাও হবে না। সো ক্রসিং ওভার may take place in homozygous organism, but new recombination can be formed only when it takes place in heterozygous organism at 2 or more loci. Very important point. ধরো ক্যাপিটাল টি জিনের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, তো সেম পার্টিরই রিকম্বিনেশন হচ্ছে, সো জেনেটিক সিকোয়েন্সের কোনো চেঞ্জ হবে না। সো হোমোজাইগাস অর্গানিজমের মধ্যে ক্রসিং ওভার হলে কোনো নতুন রিকম্বিনেশন আমরা পাবো না। সুতরাং ক্রসিং ওভার যদি হেটেরোজাইগোটের মধ্যে হয় তখনই কিন্তু আমরা নতুন রিকম্বিনেশন পাবো। সো ভেরি ইম্পর্টেন্ট এই কথা। টাইপ অফ ক্রসিং ওভার বেসড অন সাইট, সোম্যাটিক ক্রসিং ওভার অ্যান্ড জার্মিনাল ক্রসিং ওভার। আমরা কনসার্ন উইথ জার্মিনাল ক্রসিং ওভার, জার্ম কোষে, অর্থাৎ আমাদের যদি শুক্রাণু বা ডিম্বাণু মাতৃকোষে ক্রসিং ওভার হয় তবেই কিন্তু শুক্রাণু বা ডিম্বাণুতে ভেরিয়েশন বা প্রভেদ দেখতে পাওয়া যায়। আর সোমাটিক কোষে যদি ক্রসিং ওভার হয় সেটা ওই পার্টিকুলার যে জীবে ঘটেছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বেসড অন কায়াজমা ফর্মেশন, সিঙ্গেল ক্রসওভার টাইপ, একটাই কায়াজমা ফর্মেশন হয়েছে, দুটো কায়াজমা ফর্মেশন হলে তাকে আমরা ডবল ক্রসিং ওভার টাইপ বলি, অনেকগুলো কায়াজমা ফর্মেশন হলে তাকে আমরা মাল্টিপল ক্রসিং ওভার বলি। সো এইগুলো অত জটিলতা করার দরকার নেই, এখানে আমরা সেই চিত্রই দেখিয়েছি কিভাবে টেট্রাড দেখো চারটে ক্রোমাটিড সম্মিলিত হোমোলোগাস ক্রোমোজোম, তার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, যাকে সিঙ্গুলার আমরা কায়াসমা বলছি এবং প্লুরালে কায়াসমাটা বলছি। এর ফলে কি তৈরি হচ্ছে, 50% সেলে আমরা ক্রসওভার টাইপ ক্রোমোজোম পাচ্ছি, 50% সেলে আমরা প্যারেন্টাল টাইপ বা নন ক্রসওভার টাইপ অফ ক্রোমোজোম পাচ্ছি। কোন কোন ফ্যাক্টর ক্রসিং ওভারকে ইনফ্লুয়েন্স করে? জিনের মধ্যে ডিস্টেন্স বাড়লে ক্রসিং ওভার কি হবে, ক্রসওভার টাইপ। জিনের মধ্যে ডিস্টেন্স বাড়লে ক্রসিং ওভার বা বাড়বে। এখানে একটা নিচে দেওয়া আছে, এইজ বাড়লে ক্রসিং ওভার কমবে, এক্স রে ক্রসিং ওভার কমা, ইন্টারফারেন্স, টেম্পারেচার, হেটেরোক্রোমাটিন, ইনভার্সন, বিভিন্ন কেমিক্যাল, এইগুলি আমাদের ক্রসিং ওভারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অ্যারোগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে যার ফলে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা ফ্যাক্টরসগুলো কি কি জানো? জিনের মধ্যে ডিস্টেন্স যে আছে সেই ডিস্টেন্স ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল, এজ ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল, এক্স রে ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল, ইন্টারফারেন্স অর্থাৎ একটা জিনের প্রেজেন্স আর একটা জিন ক্রসিং ওভার করবে কি করবে না, দ্যাট ইজ কল ইন্টারফারেন্স, সেইটি ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল। টেম্পারেচার ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল, হেটেরোক্রোমাটিন ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল, ইনভার্সন ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল, কেমিক্যালস বিভিন্ন আছে খাদ্যে সেগুলো ক্রসিং ওভারের জন্য রেসপন্সিবল। এবং ইনফারেন্স বলতে আমরা কি বুঝিয়েছি, যে ওয়ান ক্রস ওভার reduces the chance of occurrence of another crossing over in vicinity. একটি ক্রসিং ওভার হয়ে গেলে সেটি পার্শ্ববর্তী খুব কাছাকাছি বস্তু জিনে নেক্সট ক্রস ওভার হতে দেয় না। দিস ইজ কল্ড ইনফারেন্স। সো ক্রসিং ওভার
প্লাস ইনফারেন্স ইকুয়ালস টু আমরা 1 ধরি, একটা ফর্মুলা। সো ক্রসিং ওভার প্লাস আই ইকুয়ালস টু 1। ন্যাচারালি বুঝতে পারছো যত ক্রসিং ওভার বাড়বে তত কি হবে, ইনফারেন্স কমবে, আর যত ইনফারেন্স বাড়বে তত ক্রসিং ওভার কমবে। ম্যাক্সিমাম ইনফারেন্স দেখা যায় সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার রিজিয়নে, কারণ সেই রিজিয়নটা আবার হেটেরোক্রোমাটিন রিজিয়ন, এখানে দেখা যায়। তো কিছু কিছু জীবের ক্ষেত্রে যেমন ব্যাকটেরিওফাজ, ক্রসিং ওভার গ্রেটার দ্যান ইনফারেন্স উইচ ইন্ডিকেট নেগেটিভ ইন্টারফারেন্স, দ্যাট ইজ অকারেন্স অফ ওয়ান ক্রসিং ওভার ইনক্রিজেস দ্য চান্স অফ সেকেন্ড ক্রসিং ওভার। ইনফারেন্সের যে বৈশিষ্ট্য যে একটা ক্রসিং ওভার হলে তার কাছাকাছি অবস্থিত নেক্সট যিনি ক্রসিং ওভার হতে দেবে না। জেনারেলি আমরা ইনফারেন্স বলতে পজিটিভ ইনফারেন্সের কথা বুঝি, কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে আমরা নেগেটিভ ইনফারেন্স দেখতে পাই। অর্থাৎ একটা ক্রসিং ওভার হলে তার কাছাকাছি যিনি আরও ক্রসিং ওভার চান্স বেড়ে যায়। নাও ইম্পর্টেন্স অফ ক্রসিং ওভার পরে রিকম্বিনেশনের পরে কি হচ্ছে না, ইন্ট্রোডাকশন অফ নিউ কম্বিনেশনস অর ট্রেড increases the variability which is helpful in natural selection and in evolution. গ্যামেটের মধ্যে যে প্রভেদ বা ভেদ সৃষ্টি করছে, ভেরিয়েশন সৃষ্টি করছে, সেইগুলো বছরের পর বছর একটা জন্তু থেকে আরেকটা জন্তুতে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভেদের বংশানুসরণের ফলে এভলিউশন সম্ভবপর হয়। The smaller variations accumulates in a species and it paves the way of evolution. Genetic map prepare করতে হেল্প করছে। It proves gene linearly present on chromosome. Green revolution, white revolution, Operation Flood was achieved by selective picking or useful recombination. খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে যে সবুজ বিপ্লব হয়েছে বা শ্বেত বিপ্লব হয়েছে বা অপারেশন ফ্লাড, এই ঘটনাগুলি যেগুলি হয়েছিল সেগুলি এই জন্যই হতে পেরেছে যে আমরা সিলেক্টিভলি পিক করতে পেরেছি কিছু রিকম্বিনেশনকে, সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করেছি বিভিন্ন হাইব্রিড তৈরি করতে পেরেছি। সো এখান থেকে আমরা জানছি মিউটেশন এবং রিকম্বিনেশন আর মেন সোর্স অফ জেনেটিক ভেরিয়েশন। এছাড়াও র্যান্ডম গ্যামেটিক ফিউশন জেনেটিক ভেরিয়েশনের একটা অন্যতম সোর্স। আমরা নেক্সট স্লাইডে আসছি। রিকম্বিনেশন কি আগেই বলেছি, প্রডিউস ডিউ টু রিশাফলিং অফ প্যারেন্টাল জিনস অ্যান্ড দেয়ার লিঙ্কেজ। কিভাবে রিকম্বিনেশন হয়, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ ক্রোমোসোম ডিউরিং গ্যামেট ফর্মেশনের সময় বিভিন্নভাবে ক্রোমোসোম অ্যাসর্ট হয় এবং র্যান্ডমলি ফিউজড হয়। সো র্যান্ডম ফার্টিলাইজেশন অ্যান্ড ফিউশন অফ গ্যামেট, র্যান্ডমলি ফার্টিলাইজ হচ্ছে যার ফলে বিভিন্ন কম্বিনেশন টাইপ তৈরি হয়। আর কি হয় না, ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেন্ট টাইপ তৈরি হচ্ছে। ক্রসিং ওভারের ফলে ডিফারেন্ট জেনেটিক কম্বিনেশনস আসছে। এই ঘটনাগুলোর জন্য রিকম্বিনেশন সম্ভবপর হচ্ছে। রিকম্বিনেশন কি করছে, গ্যামেটে ভেরিয়েশন বা ভেদ বা প্রভেদের সৃষ্টি করছে, অ্যান্ড হুইচ আলটিমেটলি লিডস টু এভলিউশন। সো আমাদের এখানে আমাদের প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনের চ্যাপ্টার এখানেই শেষ। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে আসবো, সেটি নেক্সট ভিডিওতে, এবং এই ভিডিওগুলি হয়ে যাওয়ার পর আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। সেগুলো আরেকটি চ্যাপ্টার পড়ার পর আমরা কোশ্চেন আনসার ফরম্যাট করে সেগুলো আলোচনা করব। এখানেই চ্যাপ্টারটি শেষ। ধন্যবাদ।